শুনছো প্রেত কথা উইথ গৌরব। প্রেত কথা একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রত্যেক শুক্রবার এবং রবিবার প্রেত কথার নতুন এপিসোড আসতে থাকে। এমন অনেক অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য প্রেত কথাকে স্পটিফাইতে ফলো করতে ভুলো না। প্রেত কথা, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 218 নম্বর এপিসোডে। এবং আজকের এপিসোডটি স্পেশাল এপিসোড। বলা বাহুল্য, আজকের এপিসোডটি খুব স্পেশাল এপিসোড। তার অনেকগুলি কারণ আছে। প্রথম কারণ, আজকের এপিসোডে রয়েছে 4টি ঘটনা। দ্বিতীয় কারণ, আজকের এপিসোডে যে ঘটনাগুলি রয়েছে এই ধরনের ঘটনা একদম রেয়ার কালেকশন, এবং প্রেত কথার ঝুলি থেকে এই ঘটনাগুলিকে অনেক খুঁজে বের করতে হয়েছে। এবং এই ঘটনা, যে 4টি ঘটনাই আমি আজ শোনাবো, এই ঘটনা 4টি একদম রেয়ার কালেকশন, মানে একদম তাজা ঘটনা। এই ধরনের ঘটনা কখনো আগে শোনানো হয়নি প্রেত কথায়। তাই আজকের এপিসোডকে স্পেশাল এপিসোড বা খুব স্পেশাল এপিসোড বলা উচিত। এবং তৃতীয় যে কারণ, সেটি হলো হয়তো আজকের এপিসোডটি প্রেত কথার এতদিনের এপিসোডের ইতিহাসে সব থেকে বড় এপিসোড হতে চলেছে। তাই আজকের এপিসোডটি অনেক বেশি জমজমাট, অনেকটা বেশি সময় আজকে প্রেত কথার সাথে থাকা যাবে। এবং চতুর্থ যেটি বলবো, এটি একটি ডিসক্লেইমার বলতে পারো, যে আজকের এপিসোড যদি কেউ না শোনেন পুরোটা, বা আজকের এপিসোড যদি কেউ মিস করেন, তাহলে তারা প্রেত কথার একটি দারুণ এপিসোড মিস করে যাচ্ছেন। কারণ আজকের যে ঘটনাগুলি রয়েছে, এই ঘটনাগুলি কিন্তু অনেক খাটনির ফল, এবং এই ঘটনাগুলি অনেক খাটনি করে খুঁজে বের করা হয়েছে। তাই বেশি কথা বলবো না, কারণ অনেকগুলি ঘটনা রয়েছে এবং অনেকটা বড় হবে আজকের এপিসোড। তাই আশা করছি সকলে লাইটস অফ করে ফেলেছেন এবং সকলে অলরেডি এখন ফ্যামিলির সঙ্গে অথবা কানে হেডফোন দিয়ে একাই বসে গেছেন। একবার মনে করি দিই, লাইক করতে ভুলো না এই এপিসোড। মাঝে মাঝে আপনি, মাঝে মাঝে তুমি হয়ে যাচ্ছে। যাই হোক, আপনিটা বড়দের জন্য, তুমিটা আমাদের বয়সী বা আমার থেকে ছোটদের জন্য, এরকমভাবে ধরে নিলেই ভালো হয়। এক এক সময় এক এক রকম আমার বলার ধরন হয়ে যায় আর কি। তো যাই হোক, একবার ছোট করে মনে করি দিই, আজকের এপিসোড লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা শুনছো তারা প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রেত কথার এপিসোড আসে, এবং স্পটিফাইতে রাত 11টার সময় প্রেত কথার এপিসোড অ্যাভেলেবেল হয়ে যায়, এবং পুরনো এপিসোডগুলিও কিন্তু স্পটিফাইতে অ্যাভেলেবেল এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং তার পাশাপাশি যদি তোমার সাথে ঘটে যাওয়া কোনো সেরা ঘটনা বা তোমার শোনা কোনো সেরা ঘটনা থাকে, যা অবশ্যই আগে কোনো FM চ্যানেল অথবা কোনো ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়নি, সেটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারো pretkotha@gmail.com, অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো ঘটনা। এবং প্রেত কথার ফেসবুক পেজটি ঘুরে দেখে আসতে পারো, এবং প্রেত কথার ফেসবুক গ্রুপ ঘুরতে পারো। ইনস্টাগ্রামেও এই মুহূর্তে প্রেত কথা রয়েছে, প্রেত কথা অফিসিয়াল লিখে সার্চ করলে পাওয়া যাবে। তো আজকে আর বেশি কথা বলছি না, সমস্ত লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। শুরু করছি আজকের 218 নম্বর স্পেশাল এপিসোড। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন আছো দাদা? তোমার বাবা মা এবং প্রেত কথা পরিবারকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিও। আজকে আমি একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটি গত রাতে আমার একজন মামির কাছ থেকে শোনা। মামির বড় মামা ও ছোট মামার ঘটনা। সে যেভাবে ঘটনাটি শুনিয়েছে, শ্রোতাদের সুবিধার্থে সেভাবেই বলছি। আমার বড় মামার ঘাড়ে ছোটবেলা থেকেই একটা পরী ছিল। পরী অর্থাৎ মহিলা জিন। সবাই জানতো মামার মাথা খারাপ, অনেক চিকিৎসা করা হয় কিন্তু কোনো সমাধান হয় না। সে ঠিক বদ্ধ পাগল ছিল না, তবে এমন কিছু সিমটমস ছিল যা মানসিক সমস্যার সাধারণ গণ্ডি ছাড়িয়ে যায়। মামা কৃষিকাজ করতেন, টাকাও ঠিকঠাক ইনকাম করতেন, কিন্তু তার ইনকাম করা টাকা কোথায় যে চলে যেত সেটা কেউ জানতো না। সে কোনোদিন কাউকে মারধর করেনি, বাবা মায়ের কাছে কোনো দিন কোনো কিছুর জন্য জেদ করেনি, কিন্তু কথাবার্তা বড়ই অসংলগ্ন ছিল। যাই হোক, গ্রামের লোক এক কথায় তাকে পাগল বলতো। অবাক করা বিষয় হলো, তার রাতে স্লিপ প্যারালিসিস হতো। রাতে ঘুমের মধ্যে চিৎকার করতো, ভয় পেত। ঘুম থেকে জাগিয়ে তুললে সে কোনো একদিকে আঙুল তুলে দেখিয়ে বলতো, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দরী। কিন্তু আমার কাছে সে আমার গলা টিপে ধরে, আমাকে মারধর করে, অনেক কষ্ট দেয়। এই সমস্ত ঘটনার চিকিৎসাও করানো হয়েছে, কিন্তু
কিছুদিন ভালো থাকলেও কয়েকদিন পর আবার ওসব শুরু হয়ে যেত। রাতে চিৎকার চেঁচামেচি আর বারবার কোনো একদিক দেখিয়ে বলতো যে ওই সুন্দরী মেয়েটা আমাকে অনেক মারে, আমাকে অনেক কষ্ট দেয়। কখনো কখনো এমন হতো হঠাৎ মামা কথা বলা বন্ধ করে দিত। অনেক চেষ্টা করানো হতো যে কথা বলুক, সে কথা বলুক, কিন্তু সে কথাই বলতে পারতো না। সে মুখ নাড়াতো কিন্তু কোনো শব্দ বেরিয়ে আসতো না। অনেক ডাক্তার দেখানো হয়, কোনো লাভ হয় না। ডাক্তার কোনো সমস্যাই খুঁজে পায় না। আবার হুট করে একদিন সব ঠিক হয়ে যেত, অনর্গল কথা বলতো। এইভাবে চলতে থাকে। একদিন বড় মামা অটোরিকশায় করে কোথায় যেন যাচ্ছিলেন, মানে সেই মামাই। রাস্তায় হঠাৎ করে সেই অটোরিকশাটা কাত হয়ে দাঁড়িয়ে যায়। মামা একদিকের কোনায় বসেছিল। সবাই দেখে মামাকে যেন অদৃশ্য কেউ টেনে বের করে নিল। সেই সময় যখন অন্য যাত্রী আর চালক বের হয়ে যায় অটোর থেকে, তখন তারা দেখে মামা অটোর চাকার নিচে পড়ে আছে। কিন্তু সেটা একেবারে অসম্ভব, কারণ মামা সবার সাথে ভেতরেই বসেছিল। এরপর তিনি বিছানায় পড়ে গেলেন, অনেক দিন ভোগেন আর একসময় মারা যান। তাকে যখন রাতে সবাই কবর দিতে নিয়ে যায়, তখন গ্রামের ঘুটঘুটে অন্ধকার। কবরস্থানে গিয়ে সবাই দেখে চারপাশে যেন একটা আলোর আভা ছড়িয়ে আছে। সবাই যেন পরিষ্কার সব দেখতে পাচ্ছে, একদম পরিষ্কার, কিন্তু কোনো লাইটের চিহ্ন নেই সেখানে। আর কবরস্থানের চারপাশ দিয়ে কোনো এক নারী কণ্ঠ যেন ঘুরে ঘুরে করুণ সুরে কাঁদছে। কবরস্থানের চারপাশ দিয়ে সে কান্না ঘুরে ঘুরে আসছে, যেন কোনো আপনজন হারানোর বেদনায় কেউ কাঁদছে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যান এবং গ্রামের লোকজন অনেকে থাকায় সবাই বিষয়টা সামলে নেয়। এই ঘটনার পর অনেকদিন সবকিছু ঠিকঠাক ছিল। এরপর হঠাৎ নতুন উপদ্রব শুরু হয়। আমার ছোট মামার সাথেই সেই ঘটনা। ছোট মামা অনেক দিন ভোগেন। এরপর একদিন ছোট মামা আমার নানার সাথে, অর্থাৎ তার বাবার সাথে শহরে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। এমন সময় বাস খারাপ হওয়ায় দুজন বাস থেকে নিচে নেমে আসেন। তখন রাস্তার ধারে এক পাগলি বুড়ি তাদেরকে দেখে ডাক দেয়। তো তারা যায় সেই বুড়ির কাছে এবং সেই বুড়ি বলে, ডাক্তার দেখাতে যাচ্ছিস? কোনো লাভ হবে না। তো নানা আর মামা দুজনে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে সেই বুড়ির দিকে, যে এই বুড়ি কি করে জানলো যে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। তো বুড়ি আবার বলে যে কোনো লাভ হবে না, এবং আরও বলে যে শোন, কাল অমুক জায়গায় বলে একটি ঠিকানা দেয় এবং বলেন যে অমুক জায়গায় ছেলেকে নিয়ে আসিস, তারপর সব ঠিক হয়ে যাবে। আমার নানা এসব শুনে কোনো পাত্তা দেন না। পাগল মানুষ কি বলছে, কি সব ভাবছে কে জানে। বাড়ি এসে আমার নানিকে, অর্থাৎ মামার মাকে যখন জানানো হয়, তখন নানি বলেন যে কোনো ডাক্তার নয়, ঠিক করতে পারলে ওই বুড়িই ঠিক করতে পারবে। যদি ছেলেকে না নিয়ে যাওয়া হয় তাহলে তিনি একাই নিয়ে যাবেন। এরপর নানা মামাকে নিয়ে সেই বুড়ির কাছে যায়, সেই ঠিকানা খুঁজে খুঁজে। বুড়ির বাড়িটা পাটকাঠির বেড়া আর নারকেল গাছের পাতা দিয়ে ঘরের চাল বানানো। ঘরে একটা বাটি, একটা থালা আর একটা হাঁড়ি ছাড়া কোনো আসবাবপত্র নেই। সে পাগলি বুড়ি তখন বিভিন্ন গাছড়া নিয়ে মামা এবং সেই নানার কাছে নিয়ে আসে আর কি। একটা কাঠি দিয়ে মাটিতে কিছু আঁকিবুকি করে এবং আঁকিবুকি করার পর কিছু মন্ত্রোচ্চারণ করে এবং তারপর বলেন যে পড়ি এসেছে। তো নানা বলে যে পড়ি এসেছে মানে? বলে হ্যাঁ, পড়ি এসেছে। বলে বুঝতে পারবে একটু বাদেই। তারপর আরও বেশ কিছু মন্ত্রোচ্চারণের পর তিনি বললেন যে শুধুমাত্র পড়ি নয়, তার গোটা পরিবার এসেছে। তো প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিলেন না, মানে নানা আর মামা, কি বলছে পাগল বুড়ি। এবং নানা ভাবলেন যে হয়তো এখানে এসে ভুলই হয়ে গেছে, হয়তো এখানে আসাটার কোনো মানেই হয় না এবং এই পাগল বুড়ি ভুলভাল কথাবার্তা বলছে। এবং নানা অমন সময় বেরোতে যাবেন সেখান থেকে, তখন হঠাৎ করে সেই ঘর থেকে তিনি একটি অদ্ভুত আওয়াজ শুনতে পান এবং সেই আওয়াজ একদম মানুষের এবং সে কণ্ঠ একজন পুরুষ মানুষের। নানা থমকে দাঁড়িয়ে যান, মামার ভয় হতে শুরু করে এবং তারা দুজন দেখেন যে সেই বুড়ি কাউকে বোঝানোর চেষ্টা করছে কিছু, কিন্তু
কোনো উত্তর আসছে না ওই দিক থেকে। এবং সেই সময় সেই পুরুষ কণ্ঠ বলে ওঠে যে আমরা ওকে অনেক বুঝিয়েছি যাতে প্রথম ছেলেটাকে ছেড়ে দেয়, কিন্তু তাকে না ছেড়ে অত্যাচার করে ছেলেটাকে মরতে বাধ্য করলো। এখন সে তার এই ভাইয়ের পিছনে লেগেছে। এবং আবার শূন্য থেকে এক পুরুষ মানুষের আওয়াজ ভেসে এলো যে আমরা অনুমতি দিলাম, আপনি ওকে যেভাবে পারেন শাস্তি দেন। দুজনে থরথর করে কাঁপছেন সেখানে দাঁড়িয়ে। এবং বুড়ি তখন নানার দিকে এবং মামার দিকে তাকিয়ে হাসেন এবং হেসে একটা হাত লম্বা করে একটা হাতের মধ্যে বোতল নিয়ে কিছু একটা তার মধ্যে ভরে দেন। সবকিছুই শূন্যে হচ্ছে। যখন বোতলের মধ্যে কিছু একটা ভরে দেন তখন মামা আর নানা দেখেন যে বোতলের ভিতর একটা ছোট্ট মানুষের অবয়বের মতো কিছু, অসম্ভব সৌন্দর্য তার। এবং সে বোতলের ভিতর থেকে যেন প্রচণ্ড আলো ঠিকরে বেরিয়ে আসছে। এবং সে সৌন্দর্য দেখে বলা যায় যে এটা আসলেই কোনো এক পরী। বুড়ি তারপর শূন্যেই তার এক পোষা জিনকে আদেশ দেন যেন বোতলটা সমুদ্রে গিয়ে ফেলে আসা হয়। মামা আর নানা দেখল যে বোতলটা মাটিতে রাখার পর একা একাই গড়িয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। এরপর নানা সে পাগলি বুড়িকে কিছু দিতে চাইলে সে কিচ্ছু গ্রহণ করল না, টাকা উপহার কিচ্ছু না। তারপর সে পাগলি বুড়ি মামা এবং নানাকে বললেন যে তোরা চলে যা। চলে যাওয়ার পর ছোট মামা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মামা একদিন তার মাকে বলেন যে মা, ওই বুড়ি আমাকে সুস্থ করে দিল, কিন্তু বিনিময়ে তো কিছুই নিল না। আমি কাল বা পরশু ওকে বাড়িতে এনে দুটো ভাত খাওয়াবো। এরপর মামা যখন বুড়ির ঠিকানায় যায় তখন দেখে সেখানে সেই ঘরের কোনো চিহ্ন মাত্র নেই, ফাঁকা একটা মাঠ। গ্রামের লোকদের প্রশ্ন করলে ওরা বলে যে এখানে কোনো বুড়ি ছিল না, কোনো দিন এখানে কোনো বাড়িই ছিল না। এবং বছরের পর বছর ওই জায়গাটা কিন্তু এরকমই মাঠ, এবং এমন কেউ থাকলে গ্রামের লোকজন অবশ্যই জানত। এরপর থেকে সে বুড়িকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। দাদা, এই ছিল ঘটনা। ঘটনা খুব ইন্টারেস্টিং লেগেছে তাই শেয়ার করলাম। যা শুনেছি তাই শেয়ার করলাম, ঘটনার সত্য মিথ্যার যাচাই করিনি, কারণ গ্রামের অনেক মানুষ এই ঘটনার সাক্ষী। তবে গৌরবদা, তুমি যদি সত্যতা যাচাই করতে চাও তাহলে মামির সঙ্গে কথা বলিয়ে দেবক্ষণ। তোমার পছন্দ হলে ঘটনাটি শুনিও তোমার চ্যানেলে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আমরা কিন্তু অসাধারণ একটি ঘটনা শুনলাম এবং আশা করছি সকলের ভালো লেগেছে আজকের এই প্রথম ঘটনাটি। বেশি কথা আর বাড়াবো না, চলে যাচ্ছে আজকের আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন অর্ঘ্য অধিকারী। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, আমি অর্ঘ্য অধিকারী, উত্তর 24 পরগনার বারাসাতে থাকি। তোমার গলায় প্রেতকথার ঘটনাগুলো শুনতে দারুণ লাগে। আমি আশা করি প্রেতকথার পরিবার আরও বড় হোক এবং তোমার গলায় আরও ঘটনা যেন এভাবেই শুনতে থাকি। আজ আমি তোমাকে আমার মায়ের সাথে ঘটা একটি ঘটনা বলবো। আগাগোড়াই মা প্রচণ্ড গ্রাম ভালোবাসতেন। বলা যায় মায়ের কাছে তার গ্রামের জীবন ছিল বেশি আরামের। জন্ম গ্রামে হওয়ার দরুন তার গ্রামের জন্য এত প্রেম। আজ থেকে প্রায় 50-55 বছর আগের কথা। তখন আমার মায়ের অল্প বয়স। মা ছিলেন ক্যানিংয়ের এক জমিদার বংশের। বলাই বাহুল্য যে আজ থেকে 50 বছর আগে ক্যানিং ছিল প্রত্যন্ত গ্রাম। ওই গ্রামের দিকে সেই সময় ইলেকট্রিকের কোনো ব্যবস্থা না থাকার জন্য রাতে কোনো জনমানুষও দেখা যেত না। গ্রামটাকে দেখে মনে হতো যেন ভূতেদের আড্ডা। রাত 7টা থেকে 8টার সময় মনে হতো রাত যেন 3টে বাজে, এত অন্ধকার। যখনকার সময়ের কথা বলছি তখন মায়ের দাদুর শারীরিক অবস্থা খুব খারাপ, তাই তাকে তার বাড়ির বারান্দায় শোয়ানো হয়েছিল। মায়ের দাদুর শ্বাসকষ্ট থাকার দরুন তিনি যাতে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারেন তার জন্যই ওরকম ব্যবস্থা। সময়টা তখন প্রায় রাত 1টা। সারা বাড়ির লোকজন সবাই শুয়ে পড়েছেন, শুধুমাত্র আমার মা এর দিদা তিনি জেগে আছেন। বেশি করে জল খেয়ে শোয়ার ফলে মায়ের টয়লেট পায়, তাই তিনি ঘুম থেকে উঠে পড়েন এবং তিনি দিদাকে ডাকেন, কিন্তু দিদা বলেন যে এত বড় হয়েছিস, একা যাওয়ার অভ্যেস কর।
ইচ্ছে না থাকা সত্ত্বেও মাকে একা একাই টয়লেটের দিকে যেতে হয়। মা প্রথম দিকে ঘুম চোখে কিছু লক্ষ্য করেননি, কিন্তু একটু ঘুমের ঘোর কাটতেই তিনি দেখতে পান তার দাদু যেখানে শুয়েছিল তার পাশে ছাদে যাওয়ার সিঁড়িতে কে যেন শুয়ে আছে। একটি সাধারণ মানুষের থেকেও 3 গুণ তার চেহারা। অন্ধকারে মনে হচ্ছে তার গা থেকে কেমন যেন আলোর প্রতিফলন হচ্ছে। ঠিক করে 2 চোখ মেলে তাকানো যাচ্ছে না তার দিকে, যেন চোখ ঝলসে যাবে। প্রথমে চোর বা ডাকাত ভেবে বাড়ির সবাইকে ডাকতে যাবেন, এমন সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না, যেন তিনি বোবা হয়ে গেছেন। মা মনে মনে বললেন যে কি হচ্ছে এটা আমার সঙ্গে, যেন তার মুখটাকে কেউ অলৌকিক কিছু দিয়ে চেপে ধরে রেখেছে এবং তিনি চিৎকার করার চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছুতেই যেন কোনো নার্ভ তার কাজ করছে না। তারপর তিনি দেখলেন ওই রাক্ষসময় বড় চেহারার লোকটির সঙ্গে সঙ্গে আরো একজন অন্ধকারে মিলিয়ে গেল। এই ঘটনা দেখার পর রীতিমতো মা সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা তিনি জানতে পারেন তার দাদু আর এই পৃথিবীতে নেই। এই কথাটা শোনার পর তিনি অসুস্থ হয়ে যান। 15 দিন পর তাকে কলকাতায় নিয়ে চলে আসা হয়। পরে তিনি তার দিদাকে সব কথা জানান, আর দিদা বলেন মা যাকে দেখেছিলেন সে স্বয়ং যম নয়তো কোনো এক যমদূত। আমি এইভাবে কোনো ঘটনা প্রথমবার লিখছি, যদি লেখায় কোনো ত্রুটি খুঁজে পাও তাহলে আমাকে মার্জনা করো, নিজের মতো করে গুছিয়ে নিয়ে শুনিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই ঘটনাটি কেন শোনালাম তার সব থেকে বড় কারণ হলো যে এই ঘটনাটি কিন্তু আমাদের প্রেত কথার রেয়ার কালেকশনের মধ্যে একটি, মানে এই ধরনের ঘটনা খুব একটা কিন্তু আমরা পাই না। তাই জন্য এই ঘটনাটি যখনই আমি পেয়েছি তখনই প্রথমেই আমি সিলেক্ট করে নিয়েছি যে হ্যাঁ এই ঘটনাটি শোনাতে হবেই। নাও আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রায় 217টি এপিসোড আমরা করে ফেলেছি। আজ 218 নম্বর এপিসোড চলছে এবং তাতে মানে হয়তো 500-র মতো ঘটনা শুনিয়ে ফেলেছি। এবং যারা প্রথম দিন থেকে রয়েছেন আমাদের প্রেত কথার সঙ্গে তাদেরকে কখনো খুব ভয়ের ঘটনা শুনিয়েছি, কখনো মাঝারি, কখনো বা অল্প ভয়ের ঘটনা শুনিয়েছি। এবং যত দিন গেছে প্রেত কথার শ্রোতাদের কিন্তু ভয় পাওয়ার প্রবণতাও কমেছে, বা বলা চলে প্রেত কথার শ্রোতারা আরও অনেক বেশি ভয়ের ঘটনা শুনতে চেয়েছেন। সবসময় যে মারাত্মক ভয়ের ঘটনা আমাদের কাছে আসে তা নয়। তাই জন্য ভয় পাওয়ার ধরন বা ভয় দেখানোর ধরন কিন্তু অনেকটা বদলেছে। এখন আমরা অলৌকিক ঘটনা অনেক বেশি শুনি, এখন আমরা পুনর্জন্মের ঘটনা শুনতে পাই, এখন আমরা কালপুরুষের ঘটনা অনেক বেশি শুনতে পাই। প্রথম দিকে আমরা বিভিন্ন ভয়ানক দেখতে কোনো রাক্ষসের ঘটনা শুনেছি, ভয়ানক দেখতে কোনো ভূতের ঘটনা শুনেছি। যত দিন গেছে আমাদের কিন্তু যদি খেয়াল করে দেখো যে ভূতের সংজ্ঞাটা বদলেছে, যত দিন গেছে ভূতকে দেখতে একটু বদলেছে, যত দিন গেছে ভয় পাওয়ার ধরন বদলে গেছে। এখন আমরা ভয় পাওয়ার থেকে অনেক বেশি অবাক হতে ভালোবাসি, আমরা ভয় পাওয়ার থেকে অনেক বেশি কৌতূহলী যে এটা কেন হলো, ওটা কেন হলো। কারণ আমরা প্রত্যেক দিন আমরা কিন্তু অনেক বেশি স্মার্ট হচ্ছি, আমরা প্রত্যেক দিন আরও অনেক বেশি কৌতূহলী হচ্ছি। এই যে ভয়, এই যে ভূত কি, এই বিষয়গুলি নিয়ে। যাই হোক, এগুলো নিয়ে তো আমরা ঘটনার মাঝে মাঝে আলোচনা করতেই থাকবো। চলে যাচ্ছে আজকের আমাদের যে পরবর্তী ঘটনা রয়েছে, তৃতীয় ঘটনা। সেই তৃতীয় ঘটনায় এই ঘটনাটি হচ্ছে ঈশ্বর এবং ভূত দুটি মিলিত একটি ঘটনা এবং বড় অদ্ভুত লাগবে এই ঘটনাটি শুনে। আমরা যারা বিশ্বাস করি ঈশ্বরে তাদের কিন্তু সবসময় এই দৃঢ় বিশ্বাসটি থাকে যে আমরা কোনো বিপদে পড়লে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। বিশেষ করে মা বিপত্তারিণী, তিনি কিন্তু সবসময় আমাদেরকে রক্ষা করে চলেছেন সমস্ত বিপদ, সমস্ত রাক্ষসের হাত থেকে, এবং সবসময় তিনি চান আমরা তার সন্তান, আমরা যেন সবসময় ভালো থাকি এবং আমরা যেন সুস্থ থাকি। তো এরকমই একটি ঘটনা যে মন থেকে চাইলে আমরা কিন্তু ঈশ্বরের সাহায্য পাই, মন থেকে চাইলে আমরা কিন্তু ঈশ্বরকে খুব কাছ থেকে অনুভব করতে পারি বা দেখতে পারি। এই ঘটনাটি তার একটি প্রত্যক্ষ প্রমাণ। তাই জন্য এই ঘটনাটিও একটি রেয়ার কালেকশন, তাই জন্য আমি এই ঘটনাটি শোনাতে চলেছি আজ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো, আমি শিনু। আমি ভূতের ঘটনা বা সাসপেন্সের ঘটনা শুনতে খুবই পছন্দ করি। ইউটিউবে নতুন নতুন ঘটনা খুঁজতে থাকি, গল্প খুঁজতে থাকি, তখন আমি প্রেত কথা চ্যানেলটা পাই
আমার বোন বলতো যে এই প্রেত কথার ঘটনাগুলো খুব ভয়ানক হয়, একবার যেন আমি শুনে দেখি। শুনলাম, বেশ 3-4টে এপিসোড শোনা হলো, তারপর একদম অন্যরকম লাগলো এই ব্যাপারটা। অ্যান্ড আমি তাই এই ঘটনাটি শেয়ার করছি, যেটা আমি নিজে শুনেছি, এবং এই ঘটনাটি কিন্তু শোনাতে পারো। আই হোপ ভালো লাগবে শ্রোতাদের। প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা এটা। আমি মাসির কাছে শুনেছিলাম ব্যাপারটা। একদিন মাসির বাড়িতে বিকেলে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম। দেন শুনলাম মাসি আর তার শ্বশুর বাড়ির কয়েকজন মিলে কথা বলছে। ওনারা যেটা বলছিলেন যে ভগবান আছেন গো, ভগবান ঠিক রক্ষা করেছেন মেয়েটিকে। এই সমস্ত বিষয় নিয়ে কথা হচ্ছে। বুঝতে পারলাম যে কিছু একটি ঘটনা ঘটেছে, যেখানে তাদের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেছে, এবং তারা এই বিষয়টি নিয়েই কথা বলছেন যে ভগবান আছেন এবং ভগবান রক্ষা করেছেন কোনো একটি ঘটনার জন্য। তো আমি এক্স্যাক্টলি তারপর যেটা জানতে পারলাম সেটা হলো যে মাসির বাড়ির বিল্ডিংয়ের পাশে কয়েকটা ছোট ছোট টালির বাড়ি আছে। সেখানের কয়েকজন সদস্য 1 সপ্তাহ আগে লক্ষ্মীকান্তপুরের জটার মন্দিরে ঘুরতে গিয়েছিল। কলকাতার ছেলেমেয়েরা যেমন হয়, গ্রামে ঘুরতে গিয়ে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। সেখানে কিছু নিয়ম তাদেরকে মানতে বলা হয়েছিল, সেটা তারা একদমই মানেনি। এবং একদিন হয় যে ঘুরতে ওরা বেরিয়েছিল সকলে মিলে, গ্রামের নানান জায়গা দেখতে দেখতে ফিরতে ফিরতে ওদের সন্ধ্যা হয়ে যায়। গাড়ির মধ্যে সকলে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে। এমন সময় সকলের চেতনা বা ঘুম ভাঙে গাড়ির খুব জোরে ব্রেক মারার জন্য। সবাই খুব অবাক, ড্রাইভারকে জিজ্ঞেস করছে কি হলো কি হলো কি হলো। তো ড্রাইভার তখন কিছু না বলেই গাড়ি থেকে ছট করে বেরিয়ে পড়েন এবং বেরিয়ে সামনের দিকে এগিয়ে যান গাড়ি। তখন রাস্তাঘাট বেশ অন্ধকার হয়ে গেছে এবং শুধুমাত্র গাড়ির হেডলাইটের আলোয় যতটুকু দেখা যাচ্ছে। ড্রাইভার নেমে যাওয়ার পর সবাই গাড়ি থেকে নেমে পড়ে এবং বুঝতে পারে যে কিছু একটি বিপদ হয়েছে। এবং যখন ড্রাইভারকে সবাই অনুসরণ করে যায়, তখন দেখতে পায় যে মাঝখানে সরু মাটির রাস্তার উপর গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। দুদিকে খাল, সরু নদীর মতো ঝিল কিছু একটা হবে, খাল বা ঝিল এরকম কিছু একটা। এবং ড্রাইভার সবাইকে দেখাচ্ছে যে রাস্তার উপর একটা সাপ আধা গলা কাটা অবস্থায়, তার মাথাটা একদিকে পড়ে আছে এবং শুধুমাত্র দেহটা রাস্তার এপার থেকে ওপার কিলবিল করতে করতে এগিয়ে চলেছে। এবং সবাই সেটা দেখে অবাক। চারিদিক তখন অন্ধকার, গাড়ির আলোর মধ্যে শুধুমাত্র ওই ব্যাপারটা দেখা যাচ্ছে, ঝিঝি পোকার আওয়াজ। পরিবেশ খুব রহস্যময় এবং ভয়ানক হয়ে ওঠে। এবং সবাই তখন বলেন যে না না, গাড়িতে চলো গাড়িতে চলো, আর এখানে দাঁড়ানো যাবে না, কি দেখে নিলাম। তো সবাই নিজেদের মধ্যে বলা বলি করছে যে এরকম কি করে সম্ভব, মাথা আলাদা হয়ে গেছে, শুধুমাত্র একটা সাপের দেহ চলে যাচ্ছে বলে সবাই গাড়িতে উঠেছে। এমন সময় গাড়ির মধ্যে থেকে একজন দেখায় যে ডান দিকে যে খাল বা ঝিল যাই বলো, সেটার পারে একজন দাঁড়িয়ে রয়েছে। তো সবাই সেদিকে তাকান এবং ভালো করে খেয়াল করার পর সকলে দেখেন যে একজন মহিলা, যিনি সাদা রঙের এক শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন, যার হাওয়ায় চুল উড়ছে, তার গায়ের রং কালচে এবং তিনি বড় বড় চোখ করে সেই গাড়ির দিকে তাকিয়ে রয়েছেন। এবং তাকে দেখেই সবার যেন একটা শরীরের ভেতর কাটা দিতে শুরু হয়। সবাই খুব ভয় পেয়ে যায় সেই দৃশ্য দেখে এবং ড্রাইভার বলেন যে কাঁচ বন্ধ করুন তাড়াতাড়ি। তো তড়িঘড়ি করে সকলে সেই কাঁচ বন্ধ করে দেয় গাড়ির, এবং ড্রাইভার সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে ঝড়ের গতিতে সেখান থেকে বেরিয়ে যান। কেউ বুঝতেই পারলো না যে আসলে টানা পরপর যে দুটো ঘটনা ঘটল, সেই দুটি ঘটনা কি ঘটল। এবং পরের দিন এই সমস্ত বিষয় নিয়ে ওরা আলোচনা করলো অনেক, এবং নিজেদের মধ্যে সেই রাতেও প্রচুর আলোচনা হয়েছে যে কি দেখলাম, ওই মহিলাটাই বা কে ছিল, হয়তো ভূত ছিল না কি ছিল। তো যাই হোক, এই ঘটনার কিন্তু কোনো রকমের সমাধান তখনও পাওয়া যায়। এবার পরের দিন যেটা ঘটলো, যে সবাই মিলে জটার দেব মন্দির এবং তার আশপাশটা ঘুরে বেড়ালো, দেখলো এদিক ওদিক, সকাল সকাল বেরিয়ে গেছিলো প্রত্যেকে ঘুরতে। এবং সেদিন ওরা আর কেউ গাড়ি নেয়নি। সবাই মিলে ঠিক করলো যে গ্রামের মেঠো পথ দিয়ে প্রকৃতির হাওয়া খেতে খেতে যাবে। তো ওরা ঠিক করলো যে একটা ভ্যানে করে যাওয়া হবে, যেটা করে শহর কলকাতাতে আর কি বালির বস্তা নিয়ে যাওয়া হয়, ওরকম একটা ভ্যান।
তো 3টে ভ্যান ঠিক করা হলো, সবাই উঠে বসলো, তাতে ভ্যানও চলতে শুরু করলো এবং সবাই কাল রাতের ভয়ানক ব্যাপারটা নিয়ে আর আলোচনা করলো না। সবাই প্রায় ভুলেই গেছিল, প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে সবাই যাচ্ছিল। অমন সময় ভ্যান চালক বলল যে, দিদিরা তোমরা চুড়িদারের ওড়না বা কাপড় কিছু গলার সাথে জড়িয়ে রাখবে না, আর কেউ মাথার চুল খোলা রাখবে না, এটা এখানে সকলে মেনে চলে, এই ভুলটা করো না। তো ভ্যান চালকের কথা শুনে কলকাতার সব ছেলেমেয়েরা ওরা ভাবলো যে দেখ এইসব ফালতু কথাবার্তা, এগুলো সব কুসংস্কার, গ্রামগঞ্জের মানুষদের মনের মধ্যে কুসংস্কার ভরা, ওরা এই সমস্ত কথাবার্তা বলছে। তো ওরা এসব হেসেই উড়িয়ে দেয় এবং ভ্যান চলতে থাকে। তো 2 বোন ওরা পাশাপাশি বসে গল্প করতে করতে যাচ্ছিল, আর ভ্যান চালকের কথায় হাসাহাসি করছিল ভ্যানের মধ্যেই। একটু পরে ঘটলো কি যে 2 বোনের মধ্যে একজন একটু একটু করে নিচের দিকে ঝুঁকে পড়ছে এবং খুব আস্তে আস্তে, এবং সেটা দেখে অন্য বোন জিজ্ঞাসা করলো যে, কিরে কিছু খুঁজছিস নাকি নিচে? কিন্তু কোনো উত্তর আসে না। আবার তাকে জিজ্ঞাসা করে, কিরে কিছু খুঁজছিস নাকি নিচে? এবং কোনো উত্তর আসে না। তখন সেই বোনটি তার নিচের দিকে ঝুঁকে যাওয়া বোনের গায়ে একটু ঠেলা দিয়ে বললো যে, এই কিরে? তো তার এই আচরণ দেখে সবাই ঘুরে তাকায়, ভ্যান চালক দাদা শুদ্ধ, মানে সেও ঘুরে তাকায় পিছন দিকে, এবং সবাই যেটা দেখে যে 2 বোনের মধ্যে একজন, যিনি নিচের দিকে ঝুঁকে পড়ছিলেন আস্তে আস্তে, তার গলার মধ্যে চুড়িদারের ওড়নাটা জড়ানো, এবং ভ্যান চালক দাদা ভ্যান তখনই তড়িঘড়ি থামিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে ভ্যান থেকে নেমে পড়েন। নামার পর সবাই দেখে যে সেই মেয়েটি যে কিনা নিচের দিকে ঝুঁকে পড়ছিল, তার গলায় তার ওড়নাটা এমনভাবে প্যাঁচ খেয়েছে যেন কেউ গিট মেরে দিয়েছে, এবং ওড়নার অপর প্রান্তটা নিচে ভ্যানের চাকার সঙ্গে আটকে গেছে। মেয়েটার মুখ থেকে একটা গোঙানির মতো আওয়াজ বেরিয়ে আসছে ধীরে ধীরে, এবং সকলে খুব ভয় পেয়ে যায় এবং বুঝতে পারেন যে কি করবে। সবাই মিলে সেই ওড়নাটা টানাটানি করার চেষ্টা করে, এবং তখনই ভ্যান চালক দাদা ওর ভ্যানের নিচ থেকে একটা কাঁচি টাইপের বের করে সে ওড়নাটি কেটে দেন। এবং তখন গ্রামের লোকজনের ভিড় হয়ে গেছে চারিপাশে এই ঘটনার পর, এবং সবাই বলছে যে এই মেয়েটা আর বাঁচবে না, ওর অবস্থা খুব খারাপ, ওর গলা থেকে গোঙানির শব্দ আসছে এবং ও শ্বাস নিতে পারছে না, ওর গলার অবস্থা খুব খারাপ। সেই দিনই সবাই কলকাতায় ফিরে আসে এবং মেয়েটাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়, অ্যাডমিট করা হয়। কিছুদিন পর মেয়েটি একটু সুস্থ হলে হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। মেয়েটা বাড়িতে আসতেই সবাই দেখে মেয়েটার গলায় একটা কাটা দাগ, যেন কেউ করাত দিয়ে কেটে দিয়েছে তার গলাটা। 2-3 দিন পর মেয়েটার বাড়িতে একজন বৃদ্ধা মহিলা আসেন, লাল পাড় সাদা শাড়ি পরনে, মাথায় ঘোমটা দেওয়া, গ্রামের গৃহবধূর মতো, হাতে শাখা এবং পলা, মাথা ভর্তি সিঁদুর, আর কপালে জলজল করছে লাল সিঁদুরের টিপ। ভিক্ষা চাইতে এসেছে এবং সে বলছে, চাল ডাল যা দে নিয়ে চলে যাব। তো ওনাকে সেই মতো চাল ডাল দেওয়া হয়। তো চলে যাওয়ার আগে সেই বয়স্ক মহিলা হঠাৎ করে বলেন যে, তোদের বাড়ির কি কেউ অসুস্থ? কি হয়েছে তার? একটু কি দেখা যাবে তাকে? বয়স্ক মহিলাটির কথা শুনে বাড়ির লোক বলে যে, আপনি জানলেন কিভাবে? মহিলাটি তখন বললেন যে, রাস্তায় সবাই বলা কওয়া করছিল, তাই জন্যই জানতে পারলাম। মেয়েটার বাড়ির লোক বলল যে, ও সব কিছু না। তো এই বৃদ্ধাকে তারা বলল যে, আপনি চলে যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেই বৃদ্ধা বাড়ির সামনে, এবং তারপর সে বাড়ির সামনে থেকে তিনি চলে যান। তো সেই দিন সন্ধ্যায় মেয়েটির ঠাকুমা, মানে যার ওরকম শরীর খারাপ হয়েছিল, যার গলায় ফাঁস আটকে গেছিল, মেয়েটির ঠাকুমা, যিনি মা কালীর একজন পরম ভক্ত ছিলেন, পুজো করতে বসেন নাতনির শরীর যাতে ভালো হয়ে যায় সেই জন্য, এবং বিপদ যাতে কেটে যায় তাই। হঠাৎই মায়ের আরতি করতে করতে ঠাকুমা জ্ঞান হারান। বাড়ির সকলে ছুটে আসে, ঠাকুমাকে নিয়ে বিছানায় শুইয়ে দেয় এবং চোখে মুখে জল দেওয়া হয় তার। কিছুতেই জ্ঞান ফেরে না ঠাকুমার। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর ঠাকুমার জ্ঞান ফিরে আসে। ঠাকুমা একটু নিজেকে সামলে নেয় এবং সামলানোর পর বলেন যে, আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা নেই। তখন বাড়ির সবাইকে ডাকেন। বাড়ির সবাইকে ডেকে বলেন যে, যা বলবো মন দিয়ে শোন। সবাই খুব কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকায় এবং তিনি বলেন যে, গ্রামে ঘুরতে গিয়ে তার নাতনি কোনো এক অতৃপ্ত আত্মার কবলে পড়ে। কিছুদিন আগে যে কিনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, তার হাত থেকে বাঁচানোর জন্যই মা কালী অনেক রকমভাবে বাধা দিয়েছিল যাতে কোনো বিপদ তার নাতনির না আসে। যেমন গাড়ির সামনে আধা গলা কাটা সাপ পার হয়ে যাওয়া,
ভ্যান চালকের মুখ দিয়ে বারণ করা কথা, তাতেও যখন আটকানো যায়নি তার নাতনিকে, তাই আজ মা কালী স্বয়ং নিজে এসেছিলেন বৃদ্ধার রূপ নিয়ে। কিন্তু তার বাড়ির লোক মেয়েটার কাছে যেতে তো দিলেনই না, দেখতেও দিলেন না, বরং তাকে চলে যেতে বললেন। এবং যাকে চলে যেতে বললেন তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি মা নিজেই ছিলেন। তাই মা দূর থেকে সেই অতৃপ্ত আত্মাকে সরিয়ে নিয়ে গেলেন। তাই জন্য তিনি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন আর বললেন যে মনে ভক্তি নিয়ে মাকে পুজো করতে, তাহলে মা ঠিক রক্ষা করবেন সকলকে। মা কালীর লীলা সাধারণ মানুষ বুঝতে না পারায় আজ তাই ঠাকুমার স্বপ্নাদেশে আসে মা কালী এবং জানান আজকের সমস্ত ঘটনা। তিনি সকলের রক্ষার্থে মর্তের নানান রূপ নিয়ে নেমে আসেন আমাদের মাঝে। তো এই কথা শেষ করার পর আমার মাসি জয় মা কালী বলে জোরহাত করে প্রণাম করেন এবং মায়ের নাম নেন। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, তবে আমার শুনে ঘটনাটি খুব ইন্টারেস্টিং লেগেছে এবং ভক্তি ভরে ভগবানকে ডাকতে ইচ্ছে হয়েছে এবং মনে হয়েছে যে হ্যাঁ সত্যি ভগবানকে হয়তো ভক্তি ভরে ডাকলে তিনি বিপদমুক্ত সত্যিই করেন আমাদের সকলকে। তো এই ছিল ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আজকের এপিসোডের শুরুতেই কিন্তু বলেছিলাম যে আজ যে কটি ঘটনা থাকবে সব কটি ঘটনা খুবই ইউনিক ঘটনা এবং এগুলি সব রেয়ার কালেকশন। এই ধরনের ঘটনা সব সময় পাওয়া যাবে না। তাই আজকের এপিসোড যারা মিস করছে বা যারা মিস করবে তারা কিন্তু একটা দারুণ দুর্দান্ত এপিসোড মিস করে যাচ্ছে। তাই জন্য আমি বলবো যে এপিসোডটিকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সাথে, এবং প্রত্যেকে তোমার বন্ধুদেরকে পাঠাও এই এপিসোডটি এবং বলো আজকের এপিসোডটি একবার শুনে দেখতে। যারা যারা প্রেত কথা শোনেন বা যারা যারা হয়তো এখনও পর্যন্ত প্রেত কথা শোনেন না তাদেরকেও পাঠাও, কারণ তোমাদের প্রত্যেকের উপর ভরসা করেই কিন্তু এই প্রেত কথা, আমাদের এই প্রেত কথার পরিবার। চলে যাবো আজকের আমাদের চতুর্থ ঘটনায়। তার আগে একবার মনে করিয়ে দিয়ে আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে pretkotha@gmail.com অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠাতে হবে ঘটনা। আজকে দুটি ঘটনা প্রেত কথার ইমেল অ্যাড্রেস থেকে এবং দুটি ঘটনা প্রেত কথার ফেসবুক পেজ থেকে। এবং কেমন ঘটনা পাঠাতে হবে না, যে ঘটনা আগে অন্য কোনো রেডিও স্টেশন বা ইউটিউব চ্যানেলে শোনানো হয়নি, ঘটনা যেন অবশ্যই আমাদের প্রেত কথার জন্যই এক্সক্লুসিভ হয়, তাহলে অনেক সুবিধে হয়। নইলে কিন্তু আমাদেরকে নানান ধরনের সমস্যায় পড়তে হয় আর কি। মানে অন্যান্য চ্যানেল থেকে বলেন যে আপনারা আমাদের ঘটনা কেন বলছেন, বা কোনো রেডিও স্টেশনে হলে সেটি খুব একটি খারাপ বিষয় হয়। এবং যেহেতু আমাদের এই শোটি বর্তমানে মানুষের ভালোবাসা পাচ্ছে, তাই আমরা কিন্তু চাইব সব সময় আমাদের এখানে যেন ইউনিক ঘটনা শোনানো হয়। এবং চলে যাব আজকের আমাদের পরবর্তী এবং শেষ ঘটনায়। এই ঘটনাটিও বড়ই অদ্ভুত, ছোট একটি ঘটনা, কিন্তু বেশ ভয় লাগবে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো দাদা, আমি দেবজ্যোতি বেলঘড়িয়া থেকে লিখছি। তোমার গলায় প্রেত কথা শুনতে দারুণ লাগে, মুগ্ধ হয়ে যাই তোমার প্রেজেন্টেশন দেখে। আমি প্রথমবার কিছু লিখছি, আশা করি গুছিয়ে লিখতে হয়তো পারবো না, কিন্তু তুমি তোমার মতন করে গুছিয়ে পরিবেশন করো। তো ঘটনা আমার এক বন্ধুর মায়ের থেকে শোনা। ঘটনাটি বর্ধমানের বাহারান নামক একটি গ্রামে ঘটা ঘটনা। ওই গ্রামে অন্যান্য অনেক ভৌতিক ঘটনা প্রায়ই নাকি ঘটে থাকে। তো এবার ঘটনায় আসি। আমার বন্ধুর মা এর বাবার সাথে ঘটনা, আমার বন্ধুর মায়ের বাবার সাথে ঘটনাটি ঘটে। তিনি ছিলেন রেলের একজন বড় পদস্থ অফিসার। তো একবার তার এক বন্ধুর বৌদি হঠাৎ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। কি কারণে করেন সেটা জানা নেই। তারপর থেকেই সেই বন্ধু এবং তার দাদা কেউই ওই বাড়িতে টিকতে পারছিল না। প্রতিদিন রাত্রে নাকি 1টার থেকে ছাদের মধ্যে খটখট করে আওয়াজ, এবং প্রত্যেক দিন রাত্রিবেলা তাদের সে আওয়াজে ঘুম ভেঙে যেত। মারাত্মক আওয়াজ, সে মানে খট খট দম দম, মানে ভয়ানক আওয়াজ। কিছুদিন এরকম হওয়ার পর সেই বন্ধু এসে সব কথা কাকিমার বাবাকে বলেন এবং উল্লেখ করে দিই যে এখানে আমার বন্ধুর মাকে কাকিমা বলে সম্বোধন করছি। তো একদিন চায়ের দোকানে সকালবেলা আড্ডা দেওয়ার সময় পুরো বিষয়টা কাকিমার বাবাকে বলা হয়। কাকিমার বাবা ছিলেন উচ্চশিক্ষিত, কোনোদিনও ভূত প্রেতে তার বিশ্বাস ছিল না। তিনি এই ঘটনাটি শুনেই একেবারে উড়িয়ে দেন এবং বলেন যে দেখ, কোনো বড় ভাম বিড়াল বা এরকম কিছু একটা হবে যে রাত্রিবেলা হেঁটে হেঁটে যায়, তোমরা সেটাকে কি না কি ভাবছো। তো তখন তার বন্ধু বলেন যে আমি হল অফ করে বলতে পারি সেটা কোনো বিড়াল নয়,
কারণ বিড়াল হাঁটলে তার পায়ের নিচে প্যাড জাতীয় জিনিস থাকে, তাতে কোনোদিনও খটখট করে আওয়াজ হতে পারে না, এবং ধূপ ধূপ করে আওয়াজ হতে পারে কিন্তু খটখট আওয়াজ হবে না। তো এই বিষয়টা শুনে কাকিমার বাবা একটু খটকা লাগে, তবু বিজ্ঞান মনস্ক চিন্তাধারার জন্য এটাকে সহজে বিশ্বাস করতে চায় না তার মন। তারপর 2-1 দিন কেটে যায় এবং কাকিমার বাবা রেলের ডিউটির জন্য এক জায়গায় কাজে যায়, এবং যেদিন তিনি ফিরে আসেন সেদিন আবার স্টেশনের কাছে তার বন্ধুর সাথে দেখা, এবং তিনি বলেন যে কিরে, আওয়াজ হচ্ছে নাকি এখন? তো তিনি বলেন যে আরো বেড়ে গেছে সেই আওয়াজ, কমার কোনো নামই নেই। এটা শুনে তার মনে সংশয় হয়, বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়ার ইচ্ছে হয়, এবং তিনি বলেন যে ঠিক আছে চল, আজ রাতে তোর বাড়িতে কাটাবো এবং উদ্ধার করার চেষ্টা করবে যে আওয়াজটা কিসের হচ্ছে। তো সেই মতো কাকিমার বাবা সেদিন সন্ধ্যায় তার বন্ধুর বাড়ি চলে যান, এবং দুজন গল্প করতে করতে খেয়ে দিয়ে শুতে শুতে রাত হয়ে যায় প্রায় 12টা। গ্রামের দিক বুঝতেই পারছো, 12টা মানে কিন্তু অনেকটা রাত। তো রাত জাগবে বলে আসলেও সেদিনের ক্লান্তিতে ঘুম এসে যায় কাকিমার বাবার। এর মধ্যেই রাত্রিবেলা হঠাৎ করে সেই খটখট আওয়াজ শুরু হয়, এবং দুজনেই সে আওয়াজ শুনে লাফ দিয়ে উঠে বসে, এবং উঠে বসার পরেই সেই খটখট আওয়াজ যেন আরো জোরে হতে শুরু করে, যেন কেউ খড়ম পরে হাঁটছে। তারা দুজনেই উঠে ঠিক করে ওদের বাড়ির আশেপাশে দেখে, এবং দেখে যে কিচ্ছু নেই। তো তারা দুজন ঠিক করেন যে ওদের বাড়ির পাশে যে বট গাছটা আছে সেটাই উঠে একবার দেখার চেষ্টা করবে যে কে হাঁটছে উপরে। তো কাকার বাড়িটা ছিল 1 তলা, কিন্তু পাকা বাড়ি, উপরে ওঠার সিঁড়ি ছিল না, কিন্তু উপরে ছাদ ছিল, তাই স্বাভাবিকভাবেই সিঁড়ি দিয়ে কিন্তু ছাদে যাওয়া যাবে না। তো এবার সেই মতো কাকিমার বাবা বলছেন যে আমি উঠবো, তুই নিচে থাক এবং আমাকে বল যে আওয়াজটা কোন দিক থেকে আসছে। তো সেই মতো কাকিমার বাবা গাছে ওঠেন এবং তার বন্ধু ঘরে থেকেই বলতে থাকেন যে কোন দিক থেকে আওয়াজটা বেশি আসছে, কিন্তু তিনি গাছে উঠে কিছুই দেখতে পান না। দেখেন ছাদ পুরো খালি, কিন্তু নিচ থেকে সে বন্ধু এখনো আওয়াজটা পাচ্ছেন। কাকিমার বাবা সত্যি এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা পান না। আরও 8 ঘন্টা মতো গাছে থাকেন, এবং গাছে থাকার পর তিনি নিরাশ হয়ে গাছ থেকে নেমে আসেন। এর মধ্যে প্রায় রাত 3টে বেজে গেছে, এবং তারপর আওয়াজটাও থেমে যায়। শেষ রাতটা তারা ঘরেই কোনো মতে কাটাবে বলে ঠিক করেন, এবং এর মধ্যে তারা শুয়ে থাকতে থাকতে হঠাৎ ঘুমিয়েও পড়েন এক সময়। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই কি যেন একটা ভেজা ভেজা জিনিস সারা গায়ে ফিল করেন, এবং অসহ্য দুর্গন্ধ। দুজনে চোখ খুলতেই দেখলেন খোলা আকাশের নিচে তারা দুজন শুয়ে আছেন। এদিক ওদিক তাকিয়ে দেখেন গ্রামের বড় হাই ড্রেনে দুজনে পড়ে আছেন। কিভাবে, কখন, কোনো ব্যাখ্যা নেই। তারা তো বাড়িতেই ঘুমিয়েছিলেন, এখন হাই ড্রেনের পাশে কেন? কাকিমার বাবা এত সাহসী বিজ্ঞান মনস্ক হওয়া সত্ত্বেও ভূত অথবা প্রেত বলে যে কিছু হয় তারপর থেকে বিশ্বাস করা শুরু করেন। আমরা প্রত্যেকে 2022-এ দাঁড়িয়ে এই ঘটনার ব্যাখ্যা পাই না যে কি করে এটি সম্ভব। এই ছিল ঘটনা গৌরবদা। ভালো লাগলে অবশ্যই প্রেত কথাতে এটি শুনিও, একদম সত্যি ঘটনা। এরকম ঘটনা বোধহয় কারোর সাথে ঘটেনি। আশা করি সবার এটি শুনে বেশ ভালো লাগবে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। সত্যি 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 এরকম ঘটনা কিন্তু আমি শুনিনি আগে, এবং এই ঘটনাটি বেশ রহস্যময়, বেশ অন্যরকম ছিল। আশা করছি আজকের এপিসোড অনেক ভালো লেগেছে। কথা দিয়েছিলাম আজকের এপিসোড স্পেশাল হবে, কথা দিয়েছিলাম আজকে আমাদের প্রেত কথার ঝুলি থেকে সেই রেয়ার ঘটনাগুলোকে বের করব, যে ঘটনাগুলো কখনো শোনানো হয়নি আগে। এই ধরনের ঘটনাই খুব কম শোনানো হয়েছে, এবং আশা করছি আজকের সকলের মনকে তৃপ্তি দিতে পেরেছি, আজকে অনেকটা ভয় পাওয়াতে পেরেছি, আজকে অনেকটা কৌতূহলী করতে পেরেছি মানুষকে, এবং অনেক বেশি অবাক করতে পেরেছি। এবং এপিসোড আজকে অনেক বড় হয়েছে, মেবি এটি হয়তো প্রেত কথা সব থেকে বড় এপিসোড, হয়তো প্রায় 40 মিনিটের কাছাকাছি এপিসোড। তাই আজকে কোনো শাউট আউট পর্বে যাচ্ছি না। স্পটিফাইতে প্রেত কথা শুনতে ভুলো না, এবং
এই প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি প্রেত কথা শুনছো, সেখানে প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার এপিসোড আসতে থাকে এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড চলে আসে। সো এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।